দিয়ে টিকিট কাটতে হবে না, যে রূপসী গ্রামে এসেছে ও তাকে দেখলেই ক্ষুধা মিটে যাবে। তাহলে তো একবার গিয়ে দেখতেই হয়। চলুন না, বিকালে গিয়ে একবার দেখে আসি। বেশ, তো তাই যাওয়া যাবে। জানেন পুলকেশ বাবু, এই প্রশান্ত চৌধুরীর ভিড়টা একেবারে ভেঙে গেছে। এটা বড্ড বার বেড়েছিল, পায়ে আবার শিক্ষিত হয়েছে। কথায় আছে না ধীমান, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, আবার অতি ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে। ও বা কাণ্ড, ওই বেটা হাতির 5 পা দেখেছিল। পাড়া গায়ে এত মেয়ে থাকলে শেষে কিনা বিয়ে করলো গে শহরে একটা নোংরা মেয়েকে। আমার মনে হয় কি ওর সাথে কোনো লটর পটর ছিল। সে তো বটেই, সে তো বটেই। নইলে কল্পনার মতো ছুরিকে কেউ কি ছেড়ে দেয়? ও বা কাণ্ড, আপনার ভাগ্য তো খুললো বলে। কেন কেন? জয়ন্ত যখন বিয়ে করেছে, কল্পনা ছুরি তো এখন আপনার কাছে এলো বলে। সত্যি? সত্যি নয় তো কি, সত্যি নয় তো কি? এই ধীমান গড়গড়ি কখনো আপনার সাথে মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, তো রাগ করছো কেন, রাগ করছো কেন? আরে রাখবো না, রাখবো না, রাখবার মতো কথা বললে রাখবো না। হ্যাঁ দিন, এখন কিছু টাকা দিন। টাকা? টাকা দিয়ে কি হবে? অবাক কাণ্ড, এই শাড়ি, ছায়া, ব্লাউজ, হিমানিষ্ণু, সুগন্ধি কিনতে হবে না? আরে ওগুলি কিনে নিয়ে যখন বলবো পুলকেশ বাবু পাঠিয়েছেন, তবেই তো কল্পনার মন আপনার প্রতি বলবে। ঠিক 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 বলেছে ধীমান। ওরে তোমার বুদ্ধি আছে। এই নাও টাকা। কত আছে? পুরো 1000 আছে। ঠিক আছে, ঠিক আছে। ধীমান, আগে বলি যত তাড়াতাড়ি পারো একটা ব্যবস্থা করো। অবাক কাণ্ড, আপনি বর্ষাদার অর্ডার দিন। আরে 2-4 দিনের মধ্যে এই সব ব্যবস্থা আমি পাকা করে ফেলবো, তবেই তো আমার নাম আমি চলল। অবাক কাণ্ড, মেয়েটাকে পাবার জন্যে অনেক পয়সা আমি খরচ করেছি। মঙ্গলময়, এবার তুমি আমাকে দয়া করো। আমি আর একাকী থাকতে পারছি না। সঙ্গিনী না থাকার যে কি জ্বালা আমি মর্মে মরে উপলব্ধি করতে পারছি, মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি।
হ্যালো হ্যালো হ্যালো, তোমাকে দেউলিয়া করার জন্য তোমার মেজ ভাইয়ের বিয়ে দিয়ে বউ আনছে। মেজদার বিয়ে দেবার সময় হয়েছে, বিয়ে দেবে বই কি, তাতে কি হয়েছে? কি আর হবে, তুমি বুঝতে পারছো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক কাজ করো, আমার এসব একদম পছন্দ নয়, তুমি আমাকে আমার ড্যাডির কাছে রেখে আসবে। চলো চলো। প্রেয়সী, তুমি চলে গেলে আমার ত্রিভুবন যে অন্ধকার হয়ে যাবে প্রেয়সী। এখন আষাঢ়ের মেঘ কাটিয়ে তোমার সুন্দর মুখে একটু হাসো, আমি দুনয়ন ভরে তোমাকে দেখি। সেই সময় একটি গান হলে আরো ভালো হয়। ও সাথী সাথী রে, আমি খুঁজেছি তোমারে, যে ভালোবাসা জীবন বাঁচে, সেই ভালোবাসাটাই তোমার কাছে। ও সাথী সাথী রে, আমি খুঁজেছি তোমারে। ও সাথী সাথী রে, আমি পেয়েছি তোমারে। আমি খুঁজেছি তোমারে। যে ভালোবাসা জীবন বাঁচে, সেই ভালোবাসা চাই তোমার কাছে। ও সাথী সাথী রে, আমি খুঁজেছি তোমারে। রেখেছি তোমার বুকের ভিতর, থাকবে সেখানে হাজার বছর। রেখেছি তোমায় বুকের ভিতর, থাকবে সেখানে হাজার বছর। যে ভালোবাসা জীবন বাঁচে, সেই ভালোবাসাটাই তোমার কাছে। ও সাথী সাথী রে, আমি পেয়েছি তোমারে। ও সাথী সাথী রে, আমি খুঁজেছি তোমারে। যেও না সাথী দূরে চলে, আমার এই হৃদয় জুড়ে। যেও না সাথী দূরে সুরে, দেখো আমার হৃদয় জুড়ে। যে ভালোবাসা জীবন বাঁচে, সেই ভালোবাসা চাই তোমার কাছে। ও সাথী সাথী রে, আমি খুঁজেছি তোমারে। ও সাথী সাথী রে, আমি খুঁজেছি তোমারে। রেখেছি তোমার বুকের ভিতর, থাকবে সেখানে হাজার বছর। রেখেছি তোমায় বুকের ভিতর, থাকবে সেখানে হাজার বছর। যে ভালোবাসায় জীবন বাঁচে,
ভোজের সময় হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তাই তো। আমি চলে যাচ্ছি। আর শোনো, তুমি প্রস্তুত হয়ে থেকো, আমি ফিরে এসে তোমাকে নিয়ে নাইট শুটে সিনেমা দেখতে যাবো। তুমি জানো বয়ফ্রেন্ডের সঙ্গে ছায়াবানি হলে আচ্ছা। রোমান্টিক ছবি এসেছে। ছবিটা নাচতে জানো কি তোমাকে চাই। পুরুষ তো মাটির তাল, তাকে গড়ে নিতে পারলেই মেয়ের জীবন সার্থক। যে কোনো এটা করতে পারে। ঠিক আছে, আমি দেখি বৌদি এখন কি করছে। গরিব ঘরের মেয়ে হয়ে জন্মানো মহা পাতকের ফল। বয় করে 2000 বাকি টাকার জন্য দাদা ওদের পায়ে ধরে কাঁদছে। তবু ওদের পাষাণ হৃদয়ে একটুও গলছে না। ওরা ফিরে গেল রে কল্পনা, ওরা ফিরে গেল। আমি কত অনুরোধ করলাম, কিন্তু আমার কথা ওরা রাখলো না। বাকি 2000 টাকা পরে শোধ করে দিব বললাম, কিন্তু আমার কথা ওরা বিশ্বাস করলো না। আমরা যে গরিব দাদা, আমাদের কথা ধনীরা কেন বিশ্বাস করবে দাদা? কেন কেন তুমি গিয়েছিলে ধনীর ঘরে সম্বন্ধ করতে? তুমি কি পারতে ওদের সঙ্গে আত্মীয়তা করতে? সারা জীবন দুঃখে কেটেছে, তাই তো তোর মুখে একটু হাসি ফুটাবার জন্য আমি ধনীর ঘরে সম্বন্ধ করেছিলাম। কিন্তু ভগবান যে ধনী দয়া হবে তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি কল্পনা। দাদা, তোর জীবনটাকে আমি দুঃখে ভরিয়ে দিয়েছি। তুই তোর অপদার্থ দাবাকে তুই অভিশাপ দে কল্পনা, তুই অভিশাপ দে। চুপ করো দাদা। ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বিয়ে যেতে ঝরা নয়নের জল, ব্যথার ভেলা বিয়ে যেতে দাও গো প্রভু শক্তি আমায়, দুঃখের আঘাত সইতে দাও গো প্রভু শক্তি আমায়, দুঃখের আঘাত সইতে ব্যথার ভেলা বেজেতে নয়নের জল, ব্যথার ভেলা বেজেতে চাওয়া পাওয়া হিসেব করে শূন্য পেলি বিয়োগ ব্যথা হলো রে তো নয়নের চাওয়া পাওয়া
নিষেধ শেষে শূন্য পেলি ফল বিয়োগ ব্যথা হলো রে নয়নের সুন্দর এই কি তোমার পাওনা ছিল এই কি তোমার পাওনা ছিল তার কাছে পাইতে ব্যথার ভেলা নয়নের জল ব্যথার ভেলা দাও গো প্রভু শক্তি আমার ও দাও গো প্রভু শক্তি আমার দুঃখের আঘাত সইতে ব্যথার ভেলা নয়নের জল ব্যথার ভেলা কেদো না কেদো না মা কেদো না এই নিষ্ঠুর পৃথিবী তোমার চোখের জলের দাম দেবে না মা তোমার চোখের জলের দাম দেবে না এই কি আমার পাওনা ছিল তোমার কাছে পাইতে ব্যথার মেলা ও দয়া এখন এখন আমি কি করব কোথায় কোথায় পাত্র পাবো এই লগ্নের মধ্যে তোর বিয়ে দিতে না পারলে সমাজের লোকেরা নানা রকম নানা কথা বলবে বলবে তুই লগ্ন ভ্রষ্টা কেন কেন তুই ছোটবেলা মরে যাচ্ছি তাহলে তাহলে আজ আমাকে এত বড় একটা অপমানের মুখোমুখি দাঁড়াতে হতো না যা তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা কলঙ্কিনী আমি আমি আর পারছি না তুই তুই মর হতো বাকি তুই মর মরতেই আমি চাই দাদা কি করে মরবো আমাকে তুমি বলো না দাদা বলো না। গোহালে দড়ি আছে ঘরে বিষ আছে নদীতে জল আছে গোয়ালে দড়ি আছে ঘরে বিষ আছে নদীতে জল আছে হ্যাঁ হ্যাঁ আমি মরবো দাদা এই পৃথিবীতে বেঁচে থেকে আর যে কোনো লাভ নেই আমি মরবো না আর তোর
আজকের দিনে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোয় স্বাধীন ভারতবর্ষের সৎ নাগরিকের কর্তব্য। আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি পিপুলস পার্টির চেয়ারম্যান অনিমেষ চৌধুরী। এখানে মেয়ের বাড়ি বেড়াতে এসেছি। ছাদের আলোয় পল্লী বাংলার রূপ দেখতে বেরিয়েছিলাম। হঠাৎ চেঁচামেচি শুনে আজ আমাদের কি সৌভাগ্য, আপনার পায়ের ধুলো পড়েছে আমার বাড়িতে। না না, একে সৌভাগ্য বলে না। গরিবের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। শুধু একটা পরিচয় থাকবে, আমরা মানুষ। গরিব দরিদ্র কোনো সম্পদ থাকবে না। আপনি মহৎ উদার। আপনার মতো যদি দেশের প্রতিটি মানুষ এগিয়ে আসতো তাহলে এই দেশটা স্বর্গে পরিণত হতো। সামান্য টাকার জন্য ওরা বর ফিরিয়ে নিয়ে গিয়ে মানুষের পরিচয় দিয়েছে। স্বাধীন ভারতের সৎ নাগরিকের কর্তব্য নয়। একটু আগে আমি এখানে এলে ওদেরকে আমি অ্যারেস্ট করাতাম। আপনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হাজার হাজার টাকা উপার্জন করে গরিবদের জন্য বিতরণ করে গেছেন। আর সব অর্থলোভীরা ঘরে টাকা নিয়ে দ্বিতীয়বার স্বপ্ন দেখছে। ওরা শুধু সমাজের শত্রু নয়, সভ্যতার কলঙ্ক। থাকতো ব্রিটিশ শাসন, ওদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। এখন আমি কি করব? যাও, মঙ্গল ঘট সাজাও। এই লগ্নে তোমার বোনের বিয়ে হবে। কিন্তু পাত্র কোথায় পাবো? আমি বিয়ে করব। আপনি বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করব। আমাদের নীতি পিপলস পার্টির নীতি, মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। যদি আমার বয়স একটু বেশি, তবু এই অবস্থায় আমি যেতে পারি না। তাহলে পার্টির নীতিকে লঙ্ঘন করা হবে। এ আপনি কি বলছেন? কথা পরে হবে, লগ্ন বয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ব্যবস্থা করো। যাও। আপনার সঙ্গে আমার বোনের বিয়ে হতে পারে না। দাদা তুমি বলা, আর আমার করো না। এই আমার অদৃষ্ট, কেউ রোধ করতে পারবে না। দাদা তুমি সম্প্রদান করবে, এসো এই লগ্ন ভ্রষ্ট থেকে কল্পনা, আমার এই জীবনটা মুক্তি পাবে। দাদা তুমি দেখো দাদা, আমি সুখী হব। হ্যাঁ, হ্যাঁ, আমি সুখী হব দাদা, আমি সুখী হব। তোমার বোন আসল মুক্ত ঠিক চিনে নিয়েছে। ভিতা সময় নষ্ট করে লাভ নেই। তাড়াতাড়ি এসো। আমি আবার বেশি রাত্রি জাগতে পারি না। তাড়াতাড়ি এসো। 50 বছরের এই বুড়োর সঙ্গে বিয়ে হবে? না না, এ বিয়ে নয়। কল্পনাকে যুবক আসতে পেলে আমি নিজের হাতে পর্ব তুলে বলে দিচ্ছি, মা, মাগো, তুমি তোমার এই অক্ষম ছেলেকে স্বর্গ থেকে তুমি অভিশাপ দাও। মা, স্বর্গ থেকে তুমি অভিশাপ দাও। মা। সুযোগের অপেক্ষায় ছিলাম। লুকলজ্জার হয়ে উনাল বাধ্য হয়ে কল্পনাকে আমার হাতে তুলে দিত। আজ এই পুরুষ শুয়োর এসে আমার সমস্ত প্ল্যানটাই নষ্ট করে দিল। এমনি ভাবে তোমাদের সব প্ল্যান বেস্তে যাবে বাবু সাহেব। কে তুই? আমাকে দেখে তোমার কি মনে হয়? সব পাগল, পাগল, সমাজের জঞ্জাল। পাগল, সমাজের জঞ্জাল। ঠিক বলেছ বাবু
বাবু সাহেব, কিন্তু আমি তোমার মতো বিভদগামী পাগল নই। এই চাস তুই? চাই আমি অনেক কিছু। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরে গেছে, আমি চাই এই অসুস্থ সমাজটাকে সুস্থ করে তুলতে। তুমি আমার সঙ্গে সেই মহৎ কাজে যোগ দেবে? আমি তোর মতো পাগল নয়। আমি পাগল? হ্যাঁ, পাগল। আর তুমি আজকের শিক্ষিত যুবক। আচ্ছা বাবু সাহেব, বলো তো, ভারত কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করেছিল? জাতির জনক কাকে বলে? এত সকলেই জানে। 1932 সালে ভারত স্বাধীনতা হয়েছে। আর এই জাতির জনক বলা হয় নেতাজিকে। বাহ বাহ বাহ! বিংশ শতাব্দীর 80 দশকের শিক্ষিত যুব সমাজ এরা জানে না ভারত কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করেছে। জাতির জনক কাকে বলে সে খবর রাখে না, কিন্তু এরা হেমমালিনীর লাভারের খবর ঠিকই রাখে। আশ্চর্য! আমি আরো আশ্চর্য হয়ে গেছি 80 দশকের শিক্ষিত যুব সমাজের চিন্তাধারা দেখে। এরা রামায়ণ মহাভারতকে গল্প কাহিনী বলে উড়িয়ে দেয়। মেয়েরা সীতা সাবিত্রীর আদর্শকে ভুলে গিয়ে স্বামীকে ছেড়ে পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়। সন্ধ্যেবেলায় বাড়িতে রামায়ণ মহাভারত পড়তে শোনা যায় না, শোনা যায় রেডিও টেলিভিশনে হিন্দি সিনেমার গান। পাগলামি না করে এখান থেকে বেরিয়ে যা। আমি তো তোমাকে সাবধান করতে এসেছি। সাবধান! মরীচিকার মতো মেয়েদের পেছনে না ছুটে হিন্দি সিনেমায় লাইন না মেরে এই সমাজটাকে রোগমুক্ত করতে এসো। তা না হলে এই সমাজের ধ্বংস অনিবার্য। সেদিন শত চেষ্টা করলেও এই ধ্বংসের হাত থেকে সমাজকে রোধ করতে পারবে না, ধ্বংসের হাত থেকে সমাজকে রোধ করতে পারবে না। এখনো সাবধান হও, সাবধান হও। ডোন্ট ফিয়ার কমল চৌধুরী। ওই পাগলের কথাই তুমি থেমে দাঁড়িও না। পুরুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছ, রক্তে রসে জীবনটাকে উপভোগ করার জন্য। তাকে আমি পাগলের কথা এলাই নষ্ট হতে দেব না। আজ আমি কলকাতা শহরের ত্রাস সৃষ্টিকারী গুন্ডা রত্নাকর পুলিশ আমাকে তন্ন তন্ন করে খুঁজছে। জনগণ আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমিও আপনাদের মতো সৎ ভাবে বাঁচতে চেয়েছিলাম। গুরু, কে খবর নিহার? হ্যাঁ, মাল নিতে রাজি আছে। দাম কিরকম? হ্যাঁ, 50-50। ক্যাশ পেমেন্ট দেবে তো? হ্যাঁ গুরু। ঠিক আছে, অনিমেষ বাবুকে মাল না দিয়ে আমরা ওখানে মাল দেব। কিন্তু গুরু। হ্যাঁ গিরে, আমার মুখের দিকে তাকিয়ে থামলি কেন? কি বলবি বল। অনিমেষ বাবুকে মাল না দিলে, হ্যাঁ, ও যদি আমার পিছনে লেগে যায় আর যদি সব খবর প্রেস করে দেয়, তবু ওকে মাল দেব না। মাসিক 500 টাকা বেতনে হাজার হাজার টাকার মাল দিয়েছি আমাদের জন্য, ওর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, কিন্তু আর নয়। এবার আমরা ইচ্ছা মতো কাজ করব, টাকার বিনিময়ে কারো কাছে বাধা পড়বো না। হ্যাঁ, সময় হয়েছে গুরু। এ কাজে বিরোধার শোভা পায় না। আমি তা জানি গুরু। তোর কি
আমি যদি ধরা পড়ে যাই গুরু, আমাদের সংসার বেঁচে যাবে গুরু। আমার বাবা মা অনাহারে মেরে যাবে। কেউ নেই আমার বাবা মাকে দেখবার মতো। আমি থাকতে কেউ সহজে তোকে ধরতে পারবে না। আর যদি একান্তই ধরা পড়িস, সেদিন আমি হব আসামি। বিচারশালায় গিয়ে আমি বলবো আমি গুন্ডা রত্নাকর, আমাকে শাস্তি দিন। কিন্তু নিহার নির্দোষ। গুরু, গুন্ডামি করলে আমার মুখে মায়া মমতা ছেড়ে নিহার, আমি তোকে ভাইয়ের মতো ভালোবাসি। এই দাদা থাকতে কেউ তোর ক্ষতি করতে পারবে না। সত্যি তুমি মহান গুরু। হ্যাঁ, আরে রাত 11টা বাজে, চল। কোথায় যাবে গুরু? সল্ট লেগে একটা বাড়িতে আজ ডাকাতি করবো। সারা মিল মানে গেছে, বেশ কিছু পাওয়া যাবে। হ্যাঁ গুরু, আজ আমি টেলিফোনে খবর পেয়েছি দুর্গাপুর থানার বড় বাবু ও নিজে আজ ডিউটিতে বের হয়েছে। ডোন্ট কেয়ার, যেতে হবে। আজ টাকার বিশেষ প্রয়োজন। কিরকম প্রয়োজন গুরু? বস্তির এক শ্রমিককে আমি কথা দিয়েছি, তার মেয়ের বিয়েতে আমি 5,000 টাকা দেব। হ্যাঁ, তবে দেবে গুরু। হ্যাঁ নিহার, কালোবাজারি মুনাফিক দিয়ে টাকা জোর করে ছিনে এনে আমি ফিরে দেব এই বস্তি গরিব মানুষের মধ্যে। গুরু, ওরা সুখে রাজ বুক খাবে, আর গরিবেরা কিদের সময় পাবে না একটা শুকনো রুটি। না না, এ আমি হতে দেব না। ভেঙে ফেলবো ধনীদের ইমারত, ভেঙে চুরমার করে দেব। তারপর পুলিশের গুলিতে একদিন শেষ করে দিব আমার এই অভিশপ্ত জীবন। না ধীমান, তোমার কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না। অবাক কাণ্ড! আমি তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সব গোলমাল করে দিলে এই অনিমেষ চৌধুরী। আমি থাকতে বিয়ে হলো কিনা শহরের অন্য লোকের সঙ্গে, এই অপমানে শুধু আমার নয় তোমারও। এখন কি করবে? কুণালের বাড়িটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব, ওকে আমি গ্রাম ছাড়া করব। কিন্তু ধীমান, কোনো কিন্তু নয়। তবেই সে বুঝতে পারবে তার বোনকে আপনার হাতে তুলে না দেওয়ার ফলে কি ভয়ঙ্কর পরিণতি। হ্যাঁ, পারবে তো? পারবো না মানে? আমি হলাম গিয়ে ওই গোপীনাথ গড়গড়ির নাতি ধীমান গড়গড়ি। জানেন, আমার দাদার দাদা এক হাত দিয়ে একটা বাঘকে মেরে ফেলেছিল। আমি হলাম সেই বংশের ছেলে। আরে পুরনো কথা এখন থাক, কাজের কথা বলো। আপনার বিশ্বাস হলো না? আরে ঠাকুরমার মুখে শুনেছি, এই কথা তো মিথ্যা হতে পারে না। সত্য মিথ্যার কথা নয়। তোমার কথা মতো আমি বর সাজের অর্ডার দিয়েছি, এখন তার কি হবে? আগে আমি আরেকটা রূপসীর সন্ধান পেয়েছি। সত্যি বলছো ধীমান? আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। তা মেয়েটা দেখতে কেমন? খুবই সুন্দর, একেবারে ফর্সা, দবদবে ফর্সা গায়ের রং, বাঁশির মতো নাক, তারপর পটল চেরা চোখ,
সাদা দুধের মতো দাঁত, হাসলে একেবারে মুক্ত জলে। যাও ধীমান, তুমি আগে যাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। অবাক কাণ্ড! যাব মানে? আমি তো এখনই যাব। ওই রূপসীকে এনে আপনার কাছে হাজির করব। এই জন্যই তো বলি, ধীমান ছাড়া উপকারী বন্ধু আর আমার কেউ নেই। আগে আপনি বলেন, কিন্তু এই যে আপনার বড় ছিল অমল ব্যানার্জি, আমাকে একেবারে দু চোখেই সহ্য করতে পারে না। আমাকে ওই পদে পদে শুধু অপমান করে। ওর কথায় তুমি রাগ করো না ধীমান, ও একটা আস্ত পাগল। আসলে আপনি বিয়ে করুন, এটা আপনার ছেলে অমল বাবাজি চায় না। ছেলে নয় ধীমান, ছেলে নয়, 70 তুইলে বাবার বিয়ে দেখেও বাতের সাথে। পুলকের বাবু, হ্যাঁ, এই বিমান গুড়গুড়ি যখন আছে, আপনার বিয়ে আমি দিয়েই ছাড়বো। তোমার আশাতেই তো আমি আছি ধীমান। আগে কিছু টাকা দিন, গহনা করা তো হবে না। হ্যাঁ, তো গহনা দিয়ে কি হবে? আরে বলে কি গহনা দিয়ে কি হবে? আরে গহনা দিয়ে তো মেয়েদেরকে পটাতে হয়। ঠিক বলেছ, ঠিক বলেছ ধীমান। এই নাও টাকা। ভাই, ও ভাই, একটু তাড়াতাড়ি করো ভাই। অবাক কাণ্ড! আরে তাড়াতাড়ি মানে? আমি এরই মধ্যে ওই রূপসীকে এনে আপনার কাছে হাজির করব। আপনি তৈরি হয়ে থাকুন। আর হ্যাঁ, সেই সঙ্গে বর্ষার দাও এনে রাখবেন। আমি ওই গেলুম আর আসলুম, ওই গেলুম আর আসলুম। অবাক কাণ্ড! বিয়ে করবো বলে জলের মতো পয়সা খরচ করছি, কিন্তু এখন পর্যন্ত ধীমান কোনো ব্যবস্থা করতে পারলো না। ঠাকুর, আর কতকাল অপেক্ষা করব? আমার ইচ্ছা তুমি পূর্ণ করো ঠাকুর। বাবা, বাবা, কে? তোমার সাথে আমার কয়েকটা দরকারি কথা ছিল বাবা। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বাবা। কি অনুরোধ? টাকা চাই? না 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 না, তোমার খামখেয়ালির জন্য আমি আর টাকা দিতে পারবো না। টাকা আমি চাই না বাবা। কি চাও তবে? জলের অভাবে কৃষকের মাঠে ধান ফলছে না, আর কৃষকের জমিগুলি একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই তো এই চাষিদের বিপদে আমাদের দিকে থেকে জল দেওয়ার জন্য আমি তোমাকে অনুরোধ করছি বাবা। দিঘি থেকে জল আমি দেব না। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি বাবা, হায় ভাড়ের মতো আমাদের দিকে থেকে একটু জল দাও। তা না হলে যে ওই গরিব চাষিরা একেবারে অনাহারে মারা যাবে বাবা। তোমার এই বৃথা অনুরোধ আমার ভালো লাগে না বাবা। জল কি তাহলে তুমি দেবে না বাবা? না, ওই ছোট লোক চাষাগুলোর জন্য আমি আমার মাছের ক্ষতি করতে পারবো না। আমরা ঘরে বসে বসে আনন্দে গুস্ত মাছ খাবো, আর চাষিরা এক মুঠো ভাতের জন্য অনাহারে মরে যাবে। না না, তুমি এতটা নিষ্ঠুর হয় না বাবা, তুমি এতটা নিষ্ঠুর হয় না। একবার তুমি ভালো করে চিন্তা করে দেখো। তোমার অনেক অধ্যত্ব আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। তোমার জন্য আমার হাত থেকে 5,000 টাকা হাত ছাড়া হয়ে গেছে। 5,000 টাকা হাত ছাড়া হলেও মাজুরি যে আজ কতটুকু সুখী হয়েছে তুমি নিজ চোখে দেখবে। চলো বাবা। তার সুখে আমার কিচ্ছু যায় আসে না বাবা।
আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, জল আমি দেব না। জল তুমি আজকে না দিলেও গরিব চাষিরা তোমার কাছ থেকে জল ছিনিয়ে নিয়ে যাবে। নৌকাটা মাছ ধরিয়ে যাওয়ার শেষ হয়ে যাওয়ার আগে তাকে তুমি কিনারায় আনার চেষ্টা করো বাবা। আমি তাদেরকে করতে হয় তাহলে আমাকে করতে হবে, কারণ ওই মাঠের সমস্ত চাষিদের সবার আগে থাকবো আমি। গরিব মানুষকে ঠকিয়ে তুমি হাজার হাজার টাকা জমিয়েছ, শত শত মানুষ আজ না খেয়ে আছে, অনেক পাপ করেছো বাবা। তাই আজ আমি তোমার ছেলে হয়ে তোমার বাকি জীবনটা তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। তুমি আমাকে আগুন নিয়ে খেলা করছো, তার ফল কি হবে তুমি জানো না। ছাড়ি বাবা ছাড়ি, আর তা ছাড়ার পূর্বে তুমি আমাকে ত্যায্য পুত্র করবে তাই না বাবা? তাই তুমি আজ এখান থেকে তুমি আমাকে অভিশাপ দেবে, আর মা আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদই হবে আমার চলার পথে একমাত্র আলো বাবা, চলার পথে একমাত্র আলো। লেখাপড়া শিখে আমি মহা ভুল করেছি। এক যে মূর্খ রাখলে আমার ভালো হতো, হয়তো সে আমার বসে থাকতো। কোথায় ছিলাম পাড়া গায়ে, গরিব ঘরের মেয়ে, আজ আমি ধনীর স্ত্রী। টাকা পয়সা গয়না গাঠি কোনো কিছুর আজ আমার অভাব নেই, কিন্তু না না, এ তো আমি চাইনি। আমি চেয়েছিলাম জয়ন্তদাকে নিয়ে একটা ছোট্ট সুখের সংসার। সুখের সংসার তুমি ইচ্ছে করলে এখনো করতে পারো কল্পনা। কে? চিনতে পারছো না? তুমি আমার মুখের দিকে তাকিয়ে দেখো তো, চিনতে পারো কিনা। আপনি এখানে? হ্যাঁ। অবাক হয়ে যাচ্ছ? অবশ্য অবাক হওয়ারই কথা। অনেক কষ্টে তোমার ঠিকানাটা আমি জোগাড় করেছি। কেন, কি চান? তোমার স্বামী কোথায়? বাড়িতে নেই। এই তো সুবর্ণ সুযোগ। কিসের সুযোগ? চলো কল্পনা, আমার সঙ্গে চলো। কোথায়? অনেক অনেক দূরে, সেখানে কেউ আমাদের খুঁজে পাবে না, শুধু থাকবো তুমি আর আমি। ওইখানে আমি একটা ছোট্ট সুখের সংসার গড়ে তুলবো। আপনি এখন আমার পিছনে পড়ে রয়েছেন। তুমি বিশ্বাস করো কল্পনা, তোমার জীবনটাকে রঙে রসে ভরিয়ে দেব। তা আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি তো জানেন কমল বাবু, আজ আমি বিবাহিতা, আমার স্বামী আছে। তোমার অমতে বিয়ে হয়েছে, এই বৃদ্ধ তোমাকে সুখী করতে পারবে না। সবকিছু জেনে শুনে আমি এই বিয়েতে মত দিয়েছি। স্বামী বৃদ্ধ পঙ্গু রুগ্ন, তারপরও সে আমার কাছে আরাধ্য দেবতা। সেই যুগ বদলে গেছে কল্পনা। এখনো মেয়েরা বিয়ের পর স্বামীকে ডিভোর্স দিয়ে তার ইচ্ছা মতো পুরুষকে নিয়ে সংসার করতে পারে। যুগ বদলে গেলেও আমি এই কল্পনা এখনো বদলাইনি। এই আমি আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই হীন প্রস্তাব নিয়ে আর কোনোদিনও আপনি আমার সামনে আসবেন না। এখনো বুঝে দেখো কল্পনা, শেষ কথা আপনাকে আমি বলে দিয়েছি, আপনি যেতে পারেন। আজ আমি শুধু হাতে ফিরবো না। কি করবেন? আমার বুকের ভিতর যে সাহারার আগুন জ্বলছে, তোমাকে কাছে পেয়ে সে আগুন
আমি নিবানোর চেষ্টা করব। বেরিয়ে যান বাড়ি থেকে। আজ আজ আমি কোনো বাধাই মানব না। ভুলে যাচ্ছেন কমল বাবু, এখন আর আমি সেই পাড়াগাঁয়ের কল্পনা নেই। আজ আমি মিসেস কল্পনা। আমার ডাকে এখনই দারোয়ান এসে তোমাকে ঘাট ধাক্কা দেবে। জানেন তো আমার স্বামীর একটা রিভলভার আছে। এই কি বলছো? বেরিয়ে যান। যাচ্ছি। আমার জন্য তোমাকে একদিন না একদিন দুঃখ পেতেই হবে। যদি কোনোদিন প্রয়োজন হয় আমাকে ডাক দিও। তোমার ডাকে আমি সাড়া দিই। তোমার দুর্দিনে আমি নিশ্চয়ই তোমার পাশে এসে দাঁড়াবো। শয়তান এখানে পর্যন্ত হারা দিয়েছে। জানি না কোন রিভলভারটা আমার সঙ্গেই রাখতে হবে, তা না হলে ওই পশুর কামড় দৃষ্টি থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো না। অনিমেষ বাবু বাড়িতে আছেন? অনিমেষ বাবু বাড়িতে নেই। কোথায় গেছেন? গান্ধী ময়দানের সভায়। তাহলে তো ফিরতে দেরি হবে। হ্যাঁ তা হবে, কিছু বলার থাকলে আপনি আমাকে বলতে পারেন। আচ্ছা, এই চিঠিটা আপনি অনিমেষ বাবুকে দিয়ে বলবেন। ঠিক আছে। একটা কথা জিজ্ঞাসা করব। বলুন। এ বাড়িতে তো আপনাকে কোনোদিন দেখিনি। তাই আজ আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন? না, ঠিক মানে তা নয়, তবু আপনি যার খোঁজে এসেছেন আমি তার স্ত্রী। আপনি আপনি অনিমেষ বাবুর স্ত্রী? হ্যাঁ। আপনাকে যেন আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, তবে কোথায় যেন দেখেছি ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ আপনাকে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দেবীপুর গ্রামে। দেবীপুর গ্রামে? কি হলো? দেবীপুর গ্রামের নাম শুনেই চমকে উঠলেন কেন? সে আমি তোমাকে বুঝাতে পারবো না বোন। কেন? দেবীপুর আমার সেই শৈশবের ক্রিয়া ক্ষেত্র, যৌবনের লীলা। কিন্তু আজ আমি কি স্বার্থের বলি ন্যায় নীতি নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই আমি আজ সকলের কাছে অপকৃত, অবহেলিত, লাঞ্ছিত। কিন্তু আপনি এখানে? তুমি যেমন বাঙালি পল্লী মিথার বুক ছেড়ে চলে এসেছ, আমি তেমনি আমি পুলকেশ বাবু চৌধুরীর অত্যাচারে অভিযানে বিভক্ত হয়ে গ্রাম ছেড়ে শহরে চলে এলাম। আপনিও? আচ্ছা বোন, বলতো দেবীপুর গ্রামের পশ্চিম দিকে এখনো সে অজয় নদী আগের মতো নিজের গতিতে বয়ে যায়? বর্ষায় মাতোহারা হয়ে দুই কুল চাপিয়ে দু কুল ভাসিয়ে দেয় সবুজ ধানের খেতে বাতাস ঢেউ খেলে মেঠু পথ দিয়ে কৃষকেরা সকালবেলা লাঙল ঘুরিয়ে মাঠে চলে যায়। সূর্যের শেষ ষষ্ঠী চলে পড়ার সঙ্গে সঙ্গে মেয়েরা পড়ছে কাকে নিয়ে জল করে করে ফিরে। চুপ করুন, আপনি চুপ করুন। গ্রামের সেই স্মৃতিগুলো আমার সামনে আপনি আর তুলে ধরবেন না, তাহলে যে আমি পাগল হয়ে যাব। আর মাঝে মাঝে আমারও তাই মনে হতো বোন। ভাবতাম দেবীপুর গ্রামে গিয়ে নিজের চোখে দেখে আসি, কিন্তু পারিনি। আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর নয় এবার যাব। কোথায় যাবে? সেই দেবীপুর গ্রামে। কেন? যে শয়তান আমার
আমার সুখের সংসার বেয়ে তছনছ করে দিয়েছে, আমাকে সৎভাবে বাঁচতে দিল না, আমার জীবনটা ভরে দিয়েছে দুঃখের গাঢ় অন্ধকারে। সেই শয়তান পুলকেশ চৌধুরীকে আমি নিজের হাতে ভাসিয়ে দেব এই অজয় নদীর স্রোতে। পুলকেশ চৌধুরী, দুরন্ত রাহু তোমাকে শাস্তি দিতে ছুটে যাচ্ছে। এবার তুমি মৃত্যুর জন্য তৈরি হও। কল্পনা, কল্পনা, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীরটা বেশ ভালো নয়। ডাক্তার ডেকে পাঠাবো? না না, তেমন কিছু নয়, এমনিতে সেরে যাবে। এবার একটু খাটাখাটুনি কম করো, সামনে ইলেকশন। হ্যাঁ, সময় মতো না কাটলে হেরে যাব। কত দেরি আর ভোটে? আর মাত্র 20 দিন। জানো কল্পনা, এবার আমি ভালো ভোটের ব্যবধানে জিতবো। কি করে বুঝলে? সে সময় এত জনসমাবেশ হয়েছে, বিরোধী পার্টি তো দেখে একেবারে চমকে উঠেছে। আচ্ছা, ভোটে জিতলে কি হয়? মন্ত্রী হব, মাইনে পাবো, তাছাড়া কত সম্মান। যেদিন জিতবো সেদিন দেখবে হাজার হাজার লোক ফুলের মালা নিয়ে বাড়িতে আসবে, আবার গলায় পরিয়ে দেবে, সেই সঙ্গে তোমাকেও দেবে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। তারপর তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, বক্তৃতা দেবে, সবাই বক্তৃতা দেবে। তবে তো সকলে চিনবে মিসেস চৌধুরীকে। না, ওসব বক্তৃতা আমি দিতে পারবো না। না পারলে ছাড়বে কে? একটা কথা জিজ্ঞাসা করবো কল্পনা। কি? রুজি ভাবি জিজ্ঞাসা করব, কিন্তু সময় আর হয়ে ওঠে না। বলো না, কি বলবে? তুমি কি আমাকে বিয়ে করে সুখী হওনি? হঠাৎ এ কথা বলছো যে? 2 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে একদিনও তোমাকে আমি হাসতে দেখিনি। হয়তো তোমার জীবনটা আমি দুঃখে ভরিয়ে দিয়েছি। না গো না, ও কথা তুমি বলো না। তুমি বিশ্বাস করো, তোমাকে বিয়ে করে আমি খুব সুখী হয়েছি, কোনো দুঃখ নেই আমার। কল্পনা, আমার মতো সুখী এই পৃথিবীতে আর একজনও নেই। একটু দাঁড়াও তো ভালো হয়ে। কেন? সকালে উঠে চলে গেছো, আজ প্রণামটা করা হয়নি। কি বলে তোমাকে আশীর্বাদ করবো কল্পনা? আশীর্বাদ করো, আমি যেন তোমার পায়ে মাথা রেখে মরতে পারি। সত্যি তুমি এই যুগের আদর্শ নারী। চলো এখন বিশ্রাম নেবে, চলো। আচ্ছা, আমার সাথে কেউ দেখা করতে এসেছিল? হ্যাঁ, একজন এসেছিল, তোমাকে একটা চিঠি দিয়ে গেছে। কল্পনা, আমি একটু বাইরে যাচ্ছি। এই তো ফিরলে আবার যাবে। রত্নাকরের সঙ্গে কয়েকটা দরকারি কথা আছে, দুপুরের আগে আমি ফিরবো। আমি যাব আর আসবো। সব সময় শুধু কাজ আর কাজ, এক দণ্ড বাড়িতে থাকতে পারে না। এত বড় বাড়িটাতে একা একা থাকতে আমার যেন কেমন ভয় লাগে। কল্পনা, কল্পনা, দাদা, তুমি এসেছো দাদা? না এসে কি থাকতে পারি রে পাগলি? কেমন আছো দাদা তুমি? ভালো। তারপর তুই কেমন আছিস বোন? আমি খুব ভালো আছি দাদা, আমি খুব সুখে আছি। কল্পনা, তুমি চেয়েছিলে ধনির ঘরে বিয়ে দেবে, আমি সুখ পাবো। দেখো না দাদা, আজ আমি কত সুখী। চুপ কর বোন, চুপ কর। ওরে ওরে, আমি তোর দাদার উপযুক্ত কাজ করতে পারিনি। আমি তোর জীবনটাকে দুঃখে ভরিয়ে দিয়েছি, আমাকে তুই ক্ষমা কর বোন। ও কথা বলো না দাদা,
আমি তো নিজের ইচ্ছায় এই বিয়ে করেছি, এর জন্য দায়ী আমি। না রে বোন, মা মরার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে বলে গিয়েছিল তোর এই অভাগিনী বোনটিকে তুই দেখিস বাবা, সময় মতো সত্য কাটতে সংগ্রাম করিস। কিন্তু আমি পারিনি, আমি হেরে গেছি বোন, আমি হেরে গেছি। দাদা, ঘুমলেই স্বপ্নে দেখি মা যেন আমার দিকে কটাক্ষ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, বলছে ওরে কুনাল, তুই এমনই অক্ষম যে কল্পনাকে একটা 50 বছরের বুড়োর হাতে সম্প্রদান করলি। চুপ করো দাদা, তুমি চুপ করো। এইভাবে এসব কথা বললে আমি কোথায় গিয়ে শান্তি পাবো দাদা? তুই ঠিক বলেছিস। আর তোকে আমি কিছু বলবো না, শুধু মাঝে মাঝে এসে তোর এই সুন্দর মুখটুকু আমি দেখে যাব। দাদা, গায়ের সবাই কেমন আছে? হরি কাকা, নিধিদা, মহিন জেঠা? সবাই ভালো আছে, তবে জয়ন্ত একটা অমানুষ হয়ে গেছে। ওর যে এত অধপতন হবে এটা আমি ভাবতেও পারিনি। কেন, কি হয়েছে? আধুনিক এক মেয়েকে বিয়ে করে কেমন যেন সব বদলে গেছে। যে দাদা বৌদি নিজেরা না খেয়ে ওকে খাইয়েছে,